Hello viewers, Assalamu alaikum. Like the same moment and the same time. This is Shadda Kamrul Hassan who has appeared before the audience. I am an English teacher at Shopipur Evergreen. I belong to Gazipur. I have come to know that you are all in good health. If we are not in good health, we must follow the present rules of health. However, my dear students, this is our time to make a lesson. Today's discussion lesson is parts of speech, part 1. Till then, my dear students must subscribe our YouTube channel. Also, like, share and comment so that your bosom friends can watch our video, as this is an educational YouTube channel. So, my dear students, we must solve your grammatical problems. Okay, my dear students, as the part of our discussion, no delay, let's go. Let's go. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো সবাইকে ওয়েলকাম করছি শফিপুর এভারগ্রিন ভবনে। সাথে আছি আমি সর্দার কামরুল হাসান সুজন স্যার। আমাদের আজকের পাঠ হচ্ছে ইংরেজি গ্রামার, আর আমরা আজকে শিখব পার্টস অফ স্পিচ পার্ট 1। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, পার্টস অফ স্পিচ হচ্ছে ইংরেজি ভাষার একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ব্যাকরণের মৌলিক যে বিষয় সেটি বুঝতে হলে আমাদেরকে পার্টস অফ স্পিচ ভালোভাবে শিখতে হবে। পার্টস অফ স্পিচ যে কত গুরুত্বপূর্ণ তা আসলে এক কথায় বলে শেষ করা যাবে না। সেটি বুঝতে হলে আমাদেরকে অবশ্যই এটা নিয়ে ব্যাপকভাবে শিখতে হবে। আর ব্যাপকভাবে শিখতে হলে আমাদের পার্টস অফ স্পিচের যে মৌলিক বিষয়গুলো, যা গ্রামারের যে বেসিক যে নিয়মকানুন, সেটা অবশ্যই ডিপেন্ড করে পার্টস অফ স্পিচের উপর। তাহলে চলো বন্ধুরা, আমরা পার্টস অফ স্পিচ সম্বন্ধে জানি। পার্টস অফ স্পিচ সম্বন্ধে জানলে আমাদের যে কত উপকার হবে বা কত আমরা গ্রামার সম্বন্ধে বুঝতে পারবো, সেটা আমরা শিখলেই আসলে আমরা জানতে পারবো। আসলে কোনো জিনিস জানতে হলে অবশ্যই সেটি সম্বন্ধে খুঁজতে হয়। আর আমরা চলো বন্ধুরা তাহলে পার্টস অফ স্পিচ সম্বন্ধে অনুসন্ধান করি, বোঝার চেষ্টা করি। তাহলে অবশ্যই আমাদের সক্ষমতা বাড়বে ইংরেজি বিষয় সম্বন্ধে অনেক কিছু জানার। ওকে বন্ধুরা, চলো লেটস গো। আমাদের পার্টস অফ স্পিচ বিষয়গুলো বুঝতে হলে আমাদের দুটি ভাগে বিভক্ত হয়েছে। আর সেটি হচ্ছে, একটা হচ্ছে বিগিনার্স লেভেল, আর একটি হচ্ছে অ্যাডভান্স লেভেল। এখন এই অ্যাডভান্স লেভেলটা আমাদেরকে শিখতে হলে এটা অনেক গভীরভাবে বিষয় নিয়ে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমাদের যেহেতু বিগিনার্স লেভেলে আমরা শিখব পার্টস অফ স্পিচ কী, এবং পার্টস অফ স্পিচে ডেফিনিশনের পরে আমরা শিখব কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ। তারপরে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে অ্যাডভান্স লেভেলে ব্যাপকভাবে বিশ্লেষণ করব। তাহলে আমাদের পার্টস অফ স্পিচ সম্বন্ধে আমাদের আর কোনো সমস্যা থাকবে না, কারণ পার্টস অফ স্পিচ হচ্ছে গ্রামারের মৌলিক বিষয়। এই মৌলিক বিষয়টা যখন আমরা শিখব, তখন আমাদের গ্রামারের বা ব্যাকরণের যে ফাউন্ডেশন, ভিত্তিটা আমাদের মজবুত হবে। তখন আর আমাদের গ্রামারের অন্যান্য ব্যাকরণের ক্ষেত্রে কোনো সমস্যাই হবে না, আশা করি। তাহলে চলো বন্ধুরা, আমরা বিগিনার্স লেভেল, হোয়াট ইজ পার্টস অফ স্পিচ। তাহলে আমরা পার্টস অফ স্পিচকে বিগিনার্স লেভেলটা শিখব। বিগিনার্স লেভেলে হোয়াট ইজ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের এক একটি অংশ। তাহলে পার্টস হচ্ছে অংশসমূহ, স্পিচ অর্থ হচ্ছে পদ বা কথা বা বক্তব্য। তাহলে বাক্যের এক একটি অংশসমূহ হচ্ছে পার্টস অফ স্পিচ। জেনারেলি আমরা এটাই বুঝি, কিন্তু একটা বাক্যে পার্টস অফ স্পিচের যে একটা বিশাল ভূমিকা, সেটা আমরা এখন উদাহরণের মাধ্যমে
বুঝতে পারবো। তাহলে চলো বন্ধুরা, পার্টস অর্থ অংশসমূহ, অফ অর্থ হচ্ছে র বা এর, স্পিচ অর্থ কথা বা বক্তব্য বা পদ বা আমরা বাক্য বলতে পারি। তাহলে পার্টস অফ স্পিচের অর্থ দাঁড়ায় বাক্যের অংশসমূহ, বাক্যের অংশ সমূহ। তাহলে বাক্যের অংশসমূহ এখন আমরা বুঝবো। একটা সেন্টেন্সের প্রতিটি শব্দই হচ্ছে পার্টস অফ স্পিচ। তাহলে বাক্যের অন্তর্গত প্রতিটি অর্থবোধক শব্দকেই এক একটি পার্টস অফ স্পিচ বলা হয়। আর বাক্যের প্রতিটি শব্দ যখন সুবিন্যস্ত বা সুশৃঙ্খলভাবে বসে যদি সম্পূর্ণ একটা মনের ভাব অর্থ প্রকাশ করে, তখনই আমাদের সেটি সেন্টেন্স হয়। তাহলে সেন্টেন্স এবং পার্টস অফ স্পিচ একেবারে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত, কারণ সেন্টেন্সের যখন অর্থ প্রকাশ পায় সম্পূর্ণভাবে তখন সেটি হয় বাক্য, আর যখন সেন্টেন্সের এক একটি অর্থবোধক শব্দ আমরা আলাদাভাবে বিভক্ত করব তখনই সেটি হবে পার্টস অফ স্পিচ। তাহলে এই জন্যই বলা হয় সেন্টেন্সের প্রতিটি অংশসমূহই হচ্ছে পার্টস অফ স্পিচ। অ্যাকর্ডিং টু ইংলিশ গ্রামার, every word of a sentence is a parts of speech. According to English grammar, every word of a sentence is used in a sentence is called parts of speech. তাহলে বাক্যের অন্তর্গত প্রতিটি অর্থবোধক শব্দকেই এক একটি পার্টস অফ স্পিচ বলা। এখন প্রতিটি শব্দ সঠিক স্থানে বসানোর নিয়মটা আমাদেরকে বুঝতে হবে। আর প্রতিটি শব্দ বাক্যের সঠিক স্থানে বসানোর নিয়মে হচ্ছে ব্যাকরণ বা গ্রামার। এজন্যই বলা হয় যে ইট ইজ সেড দ্যাট এভরি ওয়ার্ড অফ এ সেন্টেন্স ইজ পুটিং দ্য রাইট ওয়ার্ড ইন দ্য রাইট প্লেস। অর্থাৎ সঠিক স্থানে সঠিক শব্দটি বসানোর নিয়মে হচ্ছে ব্যাকরণ। তাহলে আমাদেরকে সঠিক স্থান এবং সঠিক শব্দ আমাদেরকে বাছাই করতে হবে, তাহলে আমরা আমাদের ভাষাটা সঠিকভাবে ব্যবহার করতে পারবো। আর ভাষা প্রকাশের জন্য সকল পার্ট অফ স্পিচে যে থাকতে হবে এমন কোনো কথা নয়। তবে ইংরেজি গ্রামারে ভার্ব শব্দটি থাকতেই হবে, কারণ ভার্ব ছাড়া কোনো অর্থ প্রকাশ পায় না। এখন সকল পার্টস অফ স্পিচ যে একই অর্থ প্রকাশ করবে তা নয়, তা নির্ভর করে তার ব্যবহারের এবং অর্থের উপর। তাহলে পার্টস অফ স্পিচ যে সকল সময়ে যে একই পার্ট অফ স্পিচ থাকবে তা নয়, তা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রূপ ধারণ করতে পারে। আর বিভিন্ন রূপ ধারণ করলে তখন তার অর্থটাও ভিন্ন ভিন্ন হয়ে যায়। তাহলে আমাদের শব্দটি ব্যবহারের উপর নির্ভর করে পার্টস অফ স্পিচ শব্দটি। তাহলে ব্যবহারের রূপগত পরিবর্তনের মাধ্যমে আমাদের পার্ট অফ স্পিচটি এক এক সময় এক এক ধরনের অর্থ প্রকাশ করে। পার্টস অফ স্পিচ হচ্ছে কোন শব্দটি কোন ধরনের তা ডিপেন্ড করে তার ব্যবহারের উপর, হাউ ইট ইজ ইউজড ইন এ সেন্টেন্স অর অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ক ইট ডাজ। অর্থাৎ আমাদের নির্ভর করে শব্দের কাজের উপর নির্ভর করে শব্দটি কোন ধরনের পার্টস অফ স্পিচ। আমাদের ব্যবহারের উপরেই তাহলে নির্ভর করে পার্ট অফ স্পিচটি কী ধরনের হবে। ওকে বন্ধুরা, তাহলে তোমরা কিছু হলেও বুঝতে পেরেছো। এখন পার্ট অফ স্পিচের সাথে যেহেতু সেন্টেন্সের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তাহলে আমাদেরকে একটা সেন্টেন্সের প্রতিটি শব্দ
যখন অর্থবোধক হবে, অর্থপূর্ণ হবে, তখনই সেটি হবে পার্টস অফ স্পিচ। তাহলে সেন্টেন্স এবং পার্টস অফ স্পিচ একটা ঘনিষ্ঠভাবে আমরা বলতে পারি যে সম্পর্কযুক্ত, একটি ছাড়া আরেকটি চলতে পারে না, কারণ সেন্টেন্সের প্রতিটি শব্দই হচ্ছে পার্টস অফ স্পিচ। তাহলে একটা সেন্টেন্স বা বাক্যে সবগুলো শব্দের অর্থ এক নয় এবং সবগুলো শব্দের অর্থ সমজাতীয় নয়, এটাও আমাদেরকে বুঝতে হবে। কেমন? তাহলে চলো বন্ধুরা, আমরা এখন কিছু উদাহরণ বা এক্সাম্পলের মাধ্যমে আমরা পার্টস অফ স্পিচ বোঝার চেষ্টা করি। ওকে, লেটস গো। People cannot live without water, so they water the plants regularly in a summer day. In summer it was very hot, so they cannot go out without an umbrella. It is they who are farmers. তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রতিটি শব্দের হচ্ছে এক একটি পার্টস অফ স্পিচ এবং এরা বাক্যের মধ্যে বসে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পেরেছে। যখন প্রতিটি শব্দ সুবিন্যস্ত বা সুশৃঙ্খলভাবে বসে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে, তখনই সেটি হবে সেন্টেন্স। আর সেন্টেন্সের প্রতিটি অর্থবোধক শব্দ হচ্ছে পার্টস অফ স্পিচ। এখন প্রতিটি শব্দই যে সবসময় একই রকম থাকতে হবে তা নয়, এটা ডিপেন্ড করে তার ব্যবহারের উপর। এটা আমরা এখানে এখন একটু লক্ষ্য করব। এবং ভাব ছাড়া যে কোনো সেন্টেন্স হয় না, ভাব ছাড়া যে কোনো বাক্য তৈরি করা সম্ভব নয়, সেটাও আমরা এখন বুঝতে পারবো। তাহলে চলো বন্ধুরা দেখি। যেমন এখানে পিপল ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, এখানে পিপল শব্দটি হচ্ছে ভার্বের সাবজেক্ট, এজন্য এটা একটা নাউন, কারণ ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন প্রনাউন কাজ করে। আর ক্যান হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব, নট হচ্ছে একটা অ্যাডভার্ব, কারণ এটা ভার্বের নেতিবাচক অর্থ প্রকাশ করেছে। উইদাউট হচ্ছে একটা প্রিপজিশন, ছাড়া অর্থ প্রকাশ করেছে ওয়াটার। তাহলে ওয়াটার এখানে আমাদের অ্যাজ এ ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করেছে। কি ছাড়া মানুষ বাঁচতে পারে না? পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। তাহলে ওয়াটার শব্দটির প্লেস হচ্ছে ভার্বের অবজেক্ট হিসেবে। তাহলে ওয়াটার এখানে হচ্ছে একটা নাউন এবং এটা হচ্ছে একটা অবজেক্ট। আবার এই শব্দটা ব্যবহারের উপর ডিপেন্ড করে আবার এটা ভার্ব হয়ে যেতে পারে। যেমন সো দে ওয়াটার দ্য প্লান্টস রেগুলারলি ইন এ সামার ডে, এখানে সো হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা পুরো বাক্যকে অর্থ প্রকাশ করেছে, পুরো বাক্যের উপর ডিপেন্ড করে অর্থ প্রকাশ করেছে এবং এটা পুরো বাক্যকে ঘিরে তার অর্থটা প্রকাশ পেয়েছে। তাই সো বাক্যের শুরুতে বসে অ্যাডভার্বের কাজ করেছে, পুরো সেন্টেন্সটাকে মডিফাই করেছে। আর এখানে দে হচ্ছে একটা প্রোনাউন অ্যাজ এ ভার্বের সাবজেক্ট, এজন্য দে এখানে হচ্ছে একটা প্রোনাউন, কারণ যখন কোনো ওয়ার্ডের পরিবর্তে কোনো ওয়ার্ড বসে তখনই সেটি হয় প্রোনাউন। দে অ্যাজ এ সাবজেক্ট, দে অ্যাজ এ প্রোনাউন। আর ওয়াটার এখানে আমরা জানি ওয়াটার হচ্ছে একটা নাউন, কিন্তু এখানে তার প্লেস, তার অবস্থান, তার ব্যবহারটা হয়েছে ভার্বের ক্ষেত্রে। তাই এখানে ওয়াটারটা হচ্ছে আমরা ধরে নিতে পারবো এটা হচ্ছে একটা ভার্ব। তারপরে দ্য প্লান্টস, এখানে দা হচ্ছে একটা ডিটারমিনার, প্লান্টস হচ্ছে একটা নাউন, তাহলে এটা হচ্ছে একটা অবজেক্ট ওয়ার্ড।
দা হচ্ছে আর্টিকেল আর প্লাস হচ্ছে নাউন, এটা হচ্ছে একটা প্লুরাল ফর্ম নাউনের। আর রেগুলারলি হচ্ছে আমাদের অ্যাডভার্ব, কারণ এটা ক্রিয়ার একটা সময় নির্দেশ করেছে। তারপর ইন হচ্ছে একটা প্রিপজিশন, কারণ এটা একটা ওয়ার্ডের পূর্বে বসেছে, আমাদের ঋতুর পূর্বে। আর এ হচ্ছে এখানে আমাদের এটাকে আমরা ডিটারমিনার বলবো, কারণ যখন আর্টিকেলের পরে নাউন বসে তখন সেটাকে আমরা আর্টিকেল বলি। আর নাউনের আগে যখন কোনো একটা আর্টিকেল বলবে তখন সেটি হবে আর্টিকেল। আর যখন নাউনের পরে অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভের পরে নাউন থাকবে, তখন সেটা হবে ডিটারমিনার। এখানে আমাদের সামার হচ্ছে একটা নাউন, ডে হচ্ছে একটা নাউন, কিন্তু নাউনের পূর্বে যখন নাউন বসে নাউনকে মডিফাই করবে তখন সেটা হবে নাউন অ্যাডজেক্টিভ। তবে এটা ডিপেন্ড করে তার ব্যবহারের উপর। এখন এই সামার যখন আমাদের 3 নং বাক্যে আসবে তখন সেটা নাউন হয়ে যাবে। কিভাবে? কারণ এটা তার ব্যবহার হয়েছে নাউন হিসেবে। যেমন ইন এ সামার ইট ওয়াজ ভেরি হট, তাহলে সামার নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ হয়েছে, কিন্তু এখানে সামারটা বাক্যের শুরুতে বসে একটা ঋতু, একটা সময়কে নির্দেশ করেছে। তাহলে ঋতুবাচক সময় সামার, এটা হচ্ছে একটা নাউন। আর ইট হচ্ছে একটা প্রনাউন, ইন্ট্রোডাক্টরি ইট, আর এটা ভার্ব হচ্ছে ওয়াজ। আর ভেরি হচ্ছে অ্যাডভার্ব, কারণ এটা অ্যাডজেক্টিভের পূর্বে বসে অ্যাডজেক্টিভকে বিশেষভাবে অর্থ প্রকাশ করেছে। তাহলে অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে শুধুমাত্র নাউন প্রোনাউনকে মডিফাই করা, বিশেষভাবে অর্থ প্রকাশ করা। আর অ্যাডভার্বের কাজ হচ্ছে সকল পার্ট অফ স্পিচকে মডিফাই করা, বিশেষ করে অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বকে মডিফাই করে। এটা পুরো বাক্যকে মডিফাই করতে পারে, এমনকি প্রতিটি পার্টস অফ স্পিচকেও অ্যাডভার্বের ধর্মই হচ্ছে মডিফাই করা, বিশেষভাবে অর্থ প্রকাশ করা। 4 নং বাক্যে দে ক্যান নট গো আউট উইদাউট অ্যান আমব্রেলা, এখানে সো হচ্ছে একটা অ্যাডভার্ব, বাক্যের শুরুতে বসেছে। দে হচ্ছে একটা প্রোনাউন সাবজেক্ট, ক্যান হচ্ছে একটা মডাল অক্সিলারি ভার্ব, নট হচ্ছে অ্যাডভার্ব, গো আউট হচ্ছে একটা ভার্ব, আউট একটা প্রিপজিশন, যখন একটা ভার্বের সাথে অর্থ প্রকাশ করবে তখন সেটা অ্যাডভার্ব হয়ে যাবে, কারণ ভার্বকে মডিফাই করে। আর উইদাউট হচ্ছে এখানে আমাদের একটা প্রিপজিশন, আর অ্যান হচ্ছে একটা আর্টিকেল, আমব্রেলা হচ্ছে নাউন। নাউনের আগে যেহেতু আমাদের অ্যান বসেছে তাহলে এটাকে আমরা আর্টিকেল বলবো, এটাকে ডিটারমিনার বলা যাবে না। তাহলে অ্যান হচ্ছে একটা আর্টিকেল এবং আমব্রেলা হচ্ছে একটা নাউন, অর্থাৎ নামবাচক শব্দ। ইট হচ্ছে একটা প্রোনাউন, ইজ হচ্ছে একটা ভার্ব, দে হচ্ছে একটা প্রোনাউন। এখন দেখো হু, এই হু হচ্ছে একটা, আমরা জানি রিলেটিভ প্রোনাউন, এটাকে বলি আমরা একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। যখন এটা দুটো বাক্যকে যুক্ত করবে তখন সেটা আমাদের কনজাংশন হয়ে যাবে। দ্যাট মিনস এখানে হুটা একটা বৃহৎ বাক্য যুক্ত হয়েছে, দুটো বাক্যকে যুক্ত করে বৃহৎ বাক্যে পরিণত হয়েছে, এজন্য হু হচ্ছে একটা কনজাংশন। আর প্রত্যেকটা বাক্যে একটা ফাইনাইট ভার্ব আছে, যখন প্রতিটি বাক্যে এক একটা ফাইনাইট ভার্ব থাকবে তখনই সেটা হবে কনজাংশন। আর যখন আমাদের দুটো বাক্য যদি না থাকে, যদি অতিরিক্ত কোনো ওয়ার্ডকে যুক্ত করে তখন সেটাকে আমরা প্রিপজিশন হিসেবে ধরে নিতে পারি। যেমন ডিউরিং, সিন্স, এই ধরনের ওয়ার্ডগুলিকে আমরা যখন দুটো বাক্যকে যুক্ত করবে তখন হবে কনজাংশন, আর যখন প্রিপজিশন হিসেবে কাজ করবে তখন সেটা হবে প্রিপজিশন। বাট এখানে হুটা হচ্ছে একটা কনজাংশন, কারণ এটা দুটো বাক্যকে যুক্ত করেছে। তাহলে এই বাক্যগুলোর বিশ্লেষণে আমরা বুঝতে পারলাম যে পার্টস অফ স্পিচ পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, যখন একটা অর্থ প্রকাশ করে তখন সেটি হয় সেন্টেন্স, আর বাক্যের অর্থবোধক একই শব্দ হচ্ছে পার্টস অফ স্পিচ। এবং পার্টস অফ স্পিচগুলো তার ব্যবহারের উপর ডিপেন্ড করে অর্থ প্রকাশ করে যে পার্ট অফ স্পিচ এটা কি ধরনের পার্ট অফ স্পিচ হতে পারে। আর এই বাক্যগুলো বিশ্লেষণ করে আমরা বুঝতে পারলাম যে প্রতিটি বাক্যতেই আমাদের একটা ভাব অবশ্যই থাকতে হবে, কারণ ভাব ছাড়া কোনো অর্থ প্রকাশ পায় না। কিন্তু অন্যান্য পার্টস অফ স্পিচ একটা বাক্যে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে হোয়াট ইজ পার্টস অফ স্পিচ। এখন আমরা শিখবো যে পার্টস অফ স্পিচ কত প্রকার। পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, সেগুলি হচ্ছে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন শিক্ষার্থী বন্ধুরা এই বাক্যগুলো বিশ্লেষণ করে আমার একটি কবিতা মনে পড়লো, সেই কবিতাটা না শুনিয়ে পারছি না, তাহলে কবিতাটা একটু শুনে দেখি, বলি আমি। কোনো কিছুর নামকে বলে নাউন, যেমন ঢাকা টাউন। নাউনের পরিবর্তে প্রনাউনের ব্যবহার হয় শুধু একটি শর্তে, যখন তুমি এটা সেটা করতে কিছু পারবা, পড়বে সেটা ভার্বে। নাউন প্রনাউনের দোষ গুণ, অবস্থা, সংখ্যা, পরিবার সবকিছু মিলে রক্ষা করে অ্যাডজেক্টিভের মান। অ্যাডজেক্টিভ সাহেব যখন
এলওয়াই কে নিয়ে ভার্বের পিছে পিছে চলে, গ্রামারিয়ান বিদ্গণ সেই শব্দকে অ্যাডভার্ব বলে। সম্পর্ক রক্ষার ক্ষেত্রে মোরা প্রিপোজিশন ধরি, কনজাংশন ছাড়া কিভাবে বলো যোগ বিয়োগ করি। কবু যদি খুঁজে পাই মোরা সুখ দুঃখ আর উল্লাসের অতিশয়, সেটা এসে জুড়ে বসে আমার বেটা ইন্টারজেকশন। তাহলে এই কবিতার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড হয় সেটি হয় প্রনাউন, আর নাউন প্রনাউনের যখন কোনো কিছু করা হওয়া, খাওয়া যাওয়া ইত্যাদি ঠিক করবে তখন সেটি হবে ভার, আর যখন নাউন প্রনাউনের দোষগুণ অবস্থা কিছু প্রকাশ পাবে সেটি হবে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ সাহেব যখন এলওয়াই নিয়ে ভার্বের পিছে পিছে চলবে বা সকল পার্ট অফ স্পিচকে মডিফাই করবে তখনই সেটি হবে অ্যাডভার্ব। আর সম্পর্ক রক্ষার ক্ষেত্রে মোরা একটা বাক্যের মধ্যে প্রিপোজিশন ধরবো, আর কনজাংশন ছাড়া কিভাবে বলো একটা বাক্য গঠন করবো, আবার আরেকটা বাক্য ডিভাইড করে দেব, অর্থাৎ ভাগ করে দেব। কবি যদি খুঁজে পাই মোরা সুখ দুঃখ আর উল্লাসের অতিশয়, সেটা এসে জুড়ে বসে বেটা আমার ইন্টারজেকশন। তাহলে তোমরা বুঝতে পেরেছো আসলে পার্টস অফ স্পিচটা কি। এখন আসো আমরা পার্টস অফ স্পিচের মোট কত প্রকার সেটা একটু দেখি। তাহলে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। Noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, interjection। তাহলে পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রনাউন, এডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে এই 8 প্রকার পার্টস অফ স্পিচ সম্বন্ধে আমাদেরকে বিশেষভাবে বুঝতে হবে এবং বিশ্লেষণ করতে হবে প্রতিটি প্রকারভেদ দিয়ে। তাহলে আমরা আমাদের গ্রামারের যে একটা মৌলিক, আমাদের যে একটা বেসিক নলেজ সেটা আমাদের জানা হয়ে যাবে। আশা করি আমরা ধাপে ধাপে এভাবে প্রতিটি পার্টস অফ স্পিচ সম্বন্ধে বিশ্লেষণ করব, গভীরভাবে বোঝার চেষ্টা করব। আর তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকবে, তাহলে তোমরাও সঠিকভাবে বাসায় চর্চা করে ভালোভাবে বুঝতে পারবে আশা করি। ওকে বন্ধুরা, প্রথমে নাউন। Noun কি? What is noun? Noun is a naming word. Noun is the name of a word. Noun is the name of a word. তাহলে noun হচ্ছে একটা শব্দের নাম। Noun is the name of a word. Noun হচ্ছে একটা শব্দের নাম। তাহলে কোনো কিছুর নামকে বলে noun। যেমন বেলাল is a গুড বয়। এখানে বেলাল এবং বয়, এখানে একটা সেন্টেন্স, এই বাক্যের মধ্যে বেলাল হচ্ছে একটা নামবাচক শব্দ এবং এটা ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে। এবং এ গুড বয়, এখানে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ আর বয় হচ্ছে একটা নাউন। তার আগে একটা ডিটারমিনার আছে, সেটা হচ্ছে এ, অনির্দিষ্ট একটা সংখ্যা প্রকাশ করেছে এ। তাহলে এই বাক্যে ইজটা হচ্ছে একটা, আমরা জানি প্রাইমারি অক্সিলারি ভার্ব, যখন মূল ভার্ব থাকে না তখন এখানে আমাদের হওয়া অর্থে টু বি ভার্ব বসে ইজ। তাহলে আমাদের কথা হচ্ছে যে বেলাল এখানে একটা নামবাচক শব্দ এবং এটা একটা ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে। আবার বয় হচ্ছে
বেলালকে নির্দেশ করে, তাহলে এই গুড বয়টা হচ্ছে বেলাল, দ্যাট মিনস এই গুড বয়টা হচ্ছে বেলালের কমপ্লিমেন্ট। বাট বয় হচ্ছে আলাদাভাবে একটা কমন নাউন, কারণ এটা এক জাতীয় কোনো কিছুর নাম বোঝানো হয়। তাহলে হোয়াট ইজ নাউন? নাউন কি? নাউন ইজ দ্য নেম অফ এ ওয়ার্ড, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। তাহলে কোনো কিছুর নামকে বলে নাউন, কোনো কিছুর নামকে বলে নাউন। এখন এই নাউনটা একটা ভার্বের অ্যাজ এ সাবজেক্ট আবার অ্যাজ এ অবজেক্ট হিসেবে বসতে পারে। তাহলে একটা বাক্যে যখন ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে অর্থ প্রকাশ করবে তখন সেটি হবে নাউন। এখন নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে সেটি হয় প্রোনাউন। তাহলে নাউন এবং প্রোনাউন এই দুটি ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবেই একটা বাক্যের মধ্যে ব্যবহার হয়। তাহলে নাউনটা কিভাবে ব্যবহার হয় আমরা একটু দেখি। কামাল is a good boy. Swims in the pond. Belal swims in the pond. Kamal is a good boy. Kamal water the plants regularly. Belal swims in the pond. Swimming is a good exercise for health. Here in those sentences there are many kinds of sentence we see. এখানে আমরা কতগুলো বাক্য দেওয়া আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এই বাক্যগুলোর মধ্যে কামাল অ্যাজ এ সাবজেক্ট, একটা ভার্বের সাবজেক্ট। তাহলে কামাল হচ্ছে একটা নাম, কোনো কিছুর নাম, কোনো নির্দিষ্ট একজন ব্যক্তির নাম, তাহলে কামাল হচ্ছে একটা প্রপার নাউন। আর এই গুড বয়টা হচ্ছে অ্যামিজারের পর যখন কোনো কিছু বসে, কোনো ওয়ার্ড বসে, তখন সেটা সাবজেক্টের পরিচয় বহন করে। এই জন্য আমাদের এই গুড বয়টা হচ্ছে একটা কমপ্লিমেন্ট এই বাক্যের মধ্যে। তাহলে গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কারণ এটা একটা নাউনের পরিবর্তে বসেছে। আর এটা হচ্ছে একটা ডিটারমিনার, কারণ এটা একটা বালক জাতিকে নির্দিষ্টভাবে অর্থ প্রকাশ করেছে একজন বালক হিসেবে। তাহলে এখানে বয়টা হচ্ছে একটা নাউন, এটা হচ্ছে একটা নামবাচক শব্দ, এটা হচ্ছে এক জাতীয় কোনো কিছুর নাম। যখন এক জাতীয় কোনো কিছুর নাম বোঝায় তখন সেটা হয় কমন নাউন। তাহলে এখানে কামাল এবং বয় এ দুটো নাউন বাক্যের মধ্যে বসে একটা নামবাচক অর্থ প্রকাশ করেছে, এজন্য এরা নাউন। তারপরে দ্বিতীয় বাক্যে কামাল ওয়াটার দ্য প্লান্টস রেগুলারলি। এখানে কামাল তার যে স্থানে বসেছে সেখানে তার যে অর্থ প্রকাশ করেছে সেটা নাউন অর্থ প্রকাশ করেছে, এই জন্য কামাল হচ্ছে একটা নাউন। আর ওয়াটার হচ্ছে এখানে আমরা জানি ওয়াটার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন এবং এটা একটা ম্যাটেরিয়াল নাউন। এবং এখানে ওয়াটার নাউনের প্লেস গ্রহণ না করে ভার্বের স্থান দখল করেছে, এই জন্য এটা ভার্বের অর্থ প্রকাশ করেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে পার্টস অফ স্পিচগুলো তার অর্থের উপর ডিপেন্ড করে এক একটি পার্টস অফ স্পিচ হয়ে থাকে। অর্থাৎ একই পার্ট অফ স্পিচ সবসময় যে একই রকমের থাকবে তা না, তা ভিন্ন নেচার হতে পারে। সেটা আমাদের এখানে ওয়াটার ভাবটা তার অর্থ স্পষ্ট করে দিয়েছে, ক্লিয়ার করে দিয়েছে শিক্ষার্থী বন্ধুরা, যে ওয়াটার এখানে অ্যাজ এ ভার্ব হিসেবে অর্থ প্রকাশ করেছে। আর দাটা হচ্ছে একটা ডিটারমিনার, প্লাস হচ্ছে কতগুলো নাউন, অর্থাৎ এক জাতীয় কোনো কিছুর প্লুরাল ফর্ম। আর রেগুলার হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে এখানে আমাদের প্লান্টস এবং কামাল এই দুটো শব্দ হচ্ছে নাউন এবং এরা অ্যাজ এ ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে বসেছে। তাহলে পার্টস অফ স্পিচের এখানে প্লেসের উপর ডিপেন্ড করে কামাল এবং প্লান্টস নাউন হয়েছে, আর ওয়াটারটা তার প্লেসের উপর ডিপেন্ড করে ভার্ব হয়ে গিয়েছে। বেলাল সুইমস ইন দ্য পন্ড, এখানে বেলাল হচ্ছে অ্যাজ এ প্রপার নাউন,
নামবাচক শব্দ, আর সুইমস হচ্ছে ভার্ব, কারণ এটা ভার্বের স্থান দখল করেছে। ইন হচ্ছে একটা প্রিপোজিশন, দা হচ্ছে একটা আর্টিকেল, পন্ড হচ্ছে একটা নাউন। তাহলে এখানে বেলাল এবং পন্ড এই দুটো শব্দ নাউনের স্থান দখল করেছে, অর্থাৎ পার্টস অফ স্পিচ তার প্লেসের উপর ডিপেন্ড করে এখানে পন্ড এবং বেলালটা নাউন হয়ে গিয়েছে, অর্থাৎ নামবাচক শব্দ। বাট এই সুইমস ভার্বটা যখন নাউনের স্থান দখল করবে তখন সুইমিং হয়ে যাবে, অর্থাৎ যে সকল ভার্বের নাউন ফর্ম নেই তাদেরকে আমরা আইএনজি যুক্ত করে দিই, এবং যদি কনসোনেন্টের আগে আমাদের ভাওয়াল থাকে তাহলে কনসোনেন্টটা ডাবল হয়ে যায়। দ্যাট মিনস এখানে অ্যাপটা ডাবল হয়ে গেছে। তাহলে সুইমিং এখানে আমাদের অ্যাজ এ ভার্বের একটা সাবজেক্ট হিসেবে কাজ করেছে। সো আমরা এখানে প্লেসটা তার হচ্ছে অ্যাজ এ সাবজেক্টিভ ফর্ম। সো সুইম ভার্বটা অ্যাজ এ যখন নাউনের স্থান দখল করবে তখন সেটা নাউন হয়ে যাবে, অর্থাৎ ভার্ব তার ব্যবহার উপর ডিপেন্ড করে নাউন হয়ে গিয়েছে। আর ইসটা হচ্ছে এখানে একটা ভার্ব, আর এখানে এ হচ্ছে একটা ডিটারমিনার, অ্যাডজেক্টিভ হচ্ছে গুড, আর এক্সারসাইজ হচ্ছে নাউন। তাহলে এখানে এ গুড এক্সারসাইজ তিনটে শব্দ মিলে হচ্ছে একটা শব্দ। এ গুড এক্সারসাইজ একটা ভালো ব্যায়াম, বাট আমরা আলাদা আলাদাভাবে শনাক্ত করলে গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এক্সারসাইজ হচ্ছে একটা নাউন, আর ফর হচ্ছে একটা প্রিপোজিশন, হেলথ হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ স্বাস্থ্য। তাহলে এই যে এই এক্সারসাইজ এবং সুইমিং এই দুটো শব্দ নাউনের স্থান দখল করেছে, তাই এরা নাউন অর্থ প্রকাশ করেছে, তাই এরা হচ্ছে নাউন। আর ইস্ট হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে একটা ডিটারমিনার, গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর ফর হচ্ছে একটা প্রিপোজিশন, আর হেলথ হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এভাবে আমরা যখন নামবাচক শব্দগুলো তার স্থান দখল করে অর্থ প্রকাশ করবে তখন সেটি হবে নাউন। তাহলে প্রোনাউন কি? নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তখন সেটি হয় প্রোনাউন। তাহলে প্রোনাউন ইজ দ্য ওয়ার্ড which is placed before noun is called pronoun. That means নাউনের পরিবর্তে যে ওয়ার্ডের স্থান হয়, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে সেটি হচ্ছে প্রোনাউন। এখন আসো প্রোনাউনটা কি আমরা একটু দেখি। Belal is a good student. বেলাল গোস টু স্কুল এভরিডে। এখানে আমরা যদি একটা বাক্য বারবার বেলাল ব্যবহার করি তাহলে বেলালটা একটু ওট দেখায়, তাহলে বারবার নাউন ব্যবহার না করে তার পরিবর্তে আমরা যে শব্দটা ব্যবহার করব তখন সেটি হবে প্রোনাউন। এখন আমরা এই বেলালের পরিবর্তে যদি প্রোনাউন হিসেবে হি ব্যবহার করি তাহলে আমাদের বাক্যটা দেখতে সুন্দর দেখায়। তাহলে হি হচ্ছে এখানে একটা প্রোনাউন বেলালের পরিবর্তে বসেছে। বেলাল হচ্ছে একটা প্রপার নাউন আর হিটা হচ্ছে একটা পার্সোনাল প্রোনাউন। আরেকটা উদাহরণ দেখি, যেমন কামাল has a read book. He gave a book yesterday. The book is very fine. এখানে তিনটা বাক্য, এই তিনটা বাক্যের মধ্যে আমরা দেখতে পাই যে কামাল হ্যাজ এ রেড বুক, কামাল গেভ এ বুক ইয়েস্টারডে, কামাল গেভ মি এ বুক ইয়েস্টারডে, কামাল গেভ মি এ বুক ইয়েস্টারডে, দ্য বুক ইজ ভেরি ফাইন। তাহলে এখানে আমরা দেখা যাচ্ছে যে কামাল হচ্ছে একটা নাউন, রিড বুক হচ্ছে একটা নাউন, তার পূর্বে একটা অ্যাডজেক্টিভ আছে আর একটা ডিটারমিনার আছে আমাদের আর্টিকেল এ, আবার কামাল, আবার ভার্ব, আবার প্রোনাউন মি, আবার এখানে একটা নাউন আছে বুক, তারপরে আবার বুকের পরিবর্তে আমাদের বুক বসেছে। তাহলে এভাবে যদি আমরা বারবার একটা বাক্যের মধ্যে নাউন ব্যবহার করি তাহলে বাক্যগুলো দেখতে একটু ওট দেখায়।
একটু অদ্ভুত দেখায়, তাই আমরা নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহার করব সেটি হবে প্রনাউন। যেমন আমরা কামালের পরিবর্তে এখানে ব্যবহার করতে পারি হি, এবং এই রেড বুকের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি ইট। তাহলে দেখতে একটু সুন্দর দেখায়। কামাল হ্যাজ এ রেড বুক, হি গেভ মি ইট ইয়েস্টারডে। এখানে দা বুকের পরিবর্তে আমরা ইট ব্যবহার করতে পারি, ইট ইজ ভেরি ফাইন। তাহলে এভাবে নাউনের পরিবর্তে আমরা বারবার যদি প্রনাউন ইউজ করি তাহলে বাক্যগুলো দেখতে শ্রুতিমধুর হয়, দেখতে সুন্দর দেখায় এবং আমাদের অর্থটা সুন্দর হয়। তাহলে এই যে আমাদের নাউনের পরিবর্তে বারবার নাউন ব্যবহার না করে তার পরিবর্তে যদি আমরা একটা প্রনাউন ব্যবহার করি তাহলে আমাদের বাক্যগুলো ইজি হয় এবং দেখতে সুন্দর দেখায়। তাহলে আমাদের ব্যাকরণের নিয়ম অনুযায়ী যদি আমরা সেন্টেন্সগুলো সাজাতে পারি, পার্টস অফ স্পিচগুলো সঠিক স্থানে তাদের প্লেসটা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমাদের ভাষার কোনো সমস্যা হবে না, ভাষা দেখতে সুন্দর হবে। ইংরেজি ভাষা যেহেতু এটা একটা জেনারেল ভাষা, আর এই জেনারেল ভাষায় আমাদেরকে সুন্দরভাবে সুন্দর নিয়মে ব্যাকরণগত নিয়ম অনুযায়ী চলতে হবে। সে অনুযায়ী যখন আমরা চলবো আমাদের ভাষা ঠিক থাকবে। তাহলে ভাষা হচ্ছে একটা জাতির অলংকার। তাহলে অলংকার আমরা সুন্দরভাবে ব্যবহার করব, আমরা নিয়মগুলো বেশি বেশি জানবো, তাহলে আমাদের যে সমস্যাগুলো থাকবে সেই সমস্যাগুলো ডে বাই ডে আমরা ওভারকাম করব। ইনশাল্লাহ আমরা আমাদের সমস্যা দূর করে আমরা সাকসেস হব। আজ পর্যন্ত এতটুকুই পড়া, তাহলে আমি এখানেই পড়া শেষ করতে চাই। আগামী ক্লাসে আরেকটি সুন্দর মোহনীয় এপিসোড নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণে নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না, আর বাসায় বেশি বেশি এক্সারসাইজ করবে। আর আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট দিয়ে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। কেমন? ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। Okay, my dear students, today's lesson has been completed. I shall be meet in the next class with a new nice episode. Till then, you all, my dear students, must be careful about your existing. After then, I am eagerly hope that you may subscribe our YouTube channel. Also, like, share and comment, as we are likely happy to introduce the information of our YouTube channel. This video must be helpful for your bosom friends. Lastly, I inform you that stay home and be safe, following the rules of cleanliness. Without getting it, you must not go out during COVID-19. Okay, my dear students, today's discussion has been closed. If you don't mind, wishing you best of luck. Thank you. Allah Hafiz.